আজকের প্রতিবেদনটাও খুব ছোট্ট। আগের মতন করে আমরা খুব ছোট অনুষ্ঠান করছি আপনাদের মতামত অনুযায়ী। তবে প্রতিবেদনে যাওয়ার আগে একটা ঘোষণা করে দিই, আজ রাতে আমাদের যে সাপ্তাহিক অনুষ্ঠান হয় এনকে ডিজিটালের পর্দায়, সেই ওপেন ফোরামে আজকে অংশ নিতে ভুলবেন না, রাত্রি 8টায়। যাই হোক, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকে প্রতিবেদনটা শুরু করি। বিজেপি নেতা হতে গেলে কি একেবারে নিরেট, গাম্বাট, নিপাট মূর্খ হওয়াটা জরুরি? কেন বলছি? কারণ এর উত্তরটা দিয়েছেন মনীষ রায়চৌধুরী। আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণভাবে মনীষ রায়চৌধুরীর বক্তব্যের ওপর নির্ভর করে এই প্রতিবেদন। আসুন চলে আসি সরাসরি আজকের অনুষ্ঠানে। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি প্রবীর প্লাসের 5টার প্রবচন। আজকের অনুষ্ঠানটির গোড়াতেই আমরা একটা ভিডিও দেখতে চলেছি। সেটা দেখার পর কেউ যদি আমাদের বিরোধী দলনেতাকে গর্ধবের সাথে তুলনা করেন, যদি মূর্খ বলেন, সে দায় কিন্তু আমাদের না। আসুন আগে শুরুতেই দেখে নি ভিডিওটি। কালী পূজায় বাজি ফাটবে না কি ফাটবে? এটা কি ইসলামিক কান্ট্রি নাকি? হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না, কি করবে? জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্য? এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে? সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে। নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে, 8টা থেকে 10টা একটা টাইম করে দিয়েছে। হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো? কেন? কারণটা কি? সনাতনী হিন্দুরা কি জানে যে দীপাবলি উপলক্ষে বাজি পোড়ানো সুলতানি মোঘল সংস্কৃতি? তারা তো মহানন্দে বাজি পোড়ানোয় মত্ত। শব্দ দূষণ, পরিবেশ দূষণ নিয়ে তাদের কিছু বলতে গেলেই হয়ে যাবেন হিন্দু বিরোধী। সেকু মাকু প্রভৃতি বিভিন্ন তকমা দিচ্ছে আইটি সেলের 4টি বাহিনী। কিন্তু দীপাবলিতে বাজি পোড়ানো কি আদৌ প্রাচীন সংস্কৃতি? উত্তরটা হলো না। বাজির মূল উপাদান গান পাউডার বা বারুদ চীন দেশে 9ম শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল এবং 3ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গলদের মাধ্যমে সেটা ভারতে প্রবেশ করে। অতএব দীপাবলির পূর্বে বাজি পোড়ানোর প্রশ্নই ওঠে না। তাহলে আগে কি হতো? তখন নানা রকম প্রদীপ জ্বালিয়ে ঘর এবং এলাকাকে আলোকিত করা হতো এবং দেবী লক্ষ্মীর কৃপা লাভে পূজা অর্চনা করা হতো। প্রাচীন হিন্দু শাস্ত্রেও কোনো প্রকার বাজি পোড়ানোর উল্লেখ পাওয়া যায়নি, বরং দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে আলোকময় পরিবেশ তৈরি করার নির্দেশই কিন্তু দেওয়া হয়েছে। কি সেই নির্দেশ? দেখুন, 1 স্কন্দ পুরাণের 23তম অধ্যায়ে আছে, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপদান শ্রেষ্ঠ ধর্মকর্ম। যিনি প্রতিদিন প্রদীপ দেন, লক্ষ্মী কিন্তু তাতেই সন্তুষ্ট হন। 2 পদ্মপুরাণের 122তম অধ্যায়ে বলা হয়েছে, যে ব্যক্তি কার্তিক অমাবস্যা রাত্রিতে প্রদীপ স্থাপন করে সে অসংখ্য যজ্ঞের ফল লাভ করে। 3 ভবিষ্য পুরাণের 185তম অধ্যায়ে নির্দেশ আছে যে উৎসবে প্রদীপের সারি থাকে, তাকে দীপাবলি বলে। সেদিন লক্ষ্মী পুজো করলে রাজা লাভ করেন। তাহলে ভারতে বাজি পোড়ানো চালু হলো কখন? ঐতিহাসিক তথ্য অনুযায়ী সম্ভবত দিল্লিতে সুলতানি আমলে 1258 সালে নাসিরউদ্দিন মাহমুদের শাসনকালে মঙ্গোলীয় দূতকে সম্মান জানাতে প্রথম বাজি পোড়ানো হয়। 14শ শতাব্দীতে সুলতান ফিরোজ শাহ তুগলকের সময় শবে বরাতের সন্ধ্যায় বাজির ব্যবহার হতো। দক্ষিণ ভারতে 5শ শতাব্দীর শুরুতে চীনা বণিকদের মাধ্যমে বাজির বিস্তার লাভ করে। বিজয়নগর সাম্রাজ্যে 1443-44 সালে দশেরা উৎসবে বাজির ব্যবহার দেখা গিয়েছিল। মোগল সম্রাটদের আমলেই বাজি পোড়ানো রাজকীয় বা অভিজাত উৎসবে পরিণত হয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা এই 4টি গণ যাই প্রচার করুক, মোগল বাদশারা হিন্দু উৎসবে যেমন হোলি, জন্মাষ্টমী, দীপাবলি অত্যন্ত ঘটা করে পালন করতেন, সেটা আমরা সকলেই জানি।
মোগল সম্রাট আকবর দীপাবলিকে আগুন এবং আলোর উপাসনা বলে অভিহিত করতেন। আবুল ফজলের আইনি আকবরী মানে ঐতিহাসিক সতীশচন্দ্র মেডওয়াল ইন্ডিয়ার বই থেকে জানা গিয়েছে যে 1580 সালে ফতেপুর সিক্রিতে দীপাবলিতে চীনা কারিগরেরা 5000টি রকেট, আকাশী ফুল অর্থাৎ আকাশে বিস্ফোরণকারী বাজি প্রদর্শন করেছিলেন। লালকেল্লার দেওয়ালে যে আগুনের নকশা বা ফায়ার প্যাটার্নস আছে, ফায়ার ওয়ার্কসের প্যাটার্নস আছে, সেটা তৈরি করা হয়েছিল তুজুকে জাহাঙ্গীর থেকে জানা যায়। সম্রাট জাহাঙ্গীর 1610 সালের বর্তমানে লাহোরে 20,000 মুদ্রা ব্যয় চীন থেকে 200 কারিগর এনে 100 ফুট উঁচু রকেট মানে হাতি আকৃতির বাজি প্রদর্শন করেন। 1617 সালে জাহাঙ্গীরের পুত্র শাহজাহানের জন্মদিনে আগ্রায় আকাশী ফুলের বৃষ্টি বা এরিয়াল ফাউন্টেন যেটাকে বলে এবং জলের ওপর ভাসমান বাজি যেটাকে ফ্লোটিং ফায়ারওয়ার্কস বলা হয় সেটা প্রদর্শন করা হয়েছিল। ইউরোপীয় ভ্রমণকারী ফ্রাঁসোয়া বার্নিয়ের বিবরণ লাহোরি ই আলমগীর অনুসারে 1631 সালে শাহজাহানের কন্যা জাহানারা বেগমের বিয়েতে দিল্লিতে 10,000টি বিভিন্ন রঙের বাজি জ্বালানো হয়েছিল। তাজমহলের উদ্বোধনের উৎসবেও প্রজাপতি আকৃতির বাজি পোড়ানো হয়েছিল। কিন্তু 1640 সালে দীপাবলি উপলক্ষে লালকেল্লায় 3 দিন ধরে বাজির প্রদর্শনী হয়েছিল। মসিহ ই আলমগীর থেকে জানা গিয়েছে 1666 সালে সম্রাট অরঙ্গজেবের আমলে তার শাসনকালে শবে বারাত উপলক্ষে কবুতর আকৃতি অর্থাৎ পায়রার আকৃতির রকেট আকাশে ছোড়া হয়েছিল। 1680 সালে দাক্ষিণাত্য বিজয় উৎসবেও কিন্তু আগ্রায় বাজি পোড়ানো হয়। অতএব হিন্দু সংস্কৃতির স্বঘোষিত যে অভিভাবক আছেন, গর্বিত সনাতনী চাড্ডিরা আছেন, মানে তারা অবিলম্বে মানে আমার তো মনে হয় এই ইসলামিক উৎসব বাজি পোড়ানোকে বয়কট করা উচিত। আর আমাদের বিরোধী দলনেতা কি বলছেন আসুন আরো একবার শুনি। কালী পূজায় বাজি ফাটবে না কি ফাটবে? এটা কি ইসলামিক কান্ট্রি নাকি? হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না, কি করবে? জাঙ্গিয়া পরে এসপি বেরিয়ে তার বাড়ির সামনে হচ্ছে বলে পিটাবে মদ্যপ? এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে? সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে। নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে 8টা থেকে 10টা, একটা টাইম করে দিয়েছে। হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো? কেন? কারণটা কি? শুনলেন, দেওয়ালিতে বাজি পোড়াবে না তো কি পোড়াবে? এই বাজিরা তো মুসলমানদের উৎসব, তাহলে সনাতনীরা এটাকে কেন নিচ্ছেন? তারা তো সবকিছুতেই মুসলমান বিদ্বেষ দেখেন, বাজি পোড়ানোতে দেখেন না। এই নিয়ে আজকের প্রতিবেদন আর দীর্ঘায়িত করব না। আপনাদের এই অনুষ্ঠানগুলো, ছোট ছোট অনুষ্ঠানগুলো কেমন লাগছে আমাদের লিখে জানাতে ভুলবেন না। আর আজ রাতের 8টার যে ওপেন ফোরাম অনুষ্ঠান তাতে অংশ নিতে ভুলবেন না, কারণ এই ওপেন ফোরামই একমাত্র অনুষ্ঠান যেখানে আপনার বক্তব্য আমরা সবার সামনে তুলে ধরি। তাই এবেলা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে রাত 8টায় ওপেন ফোরামে। নমস্কার।